নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আজ সকালের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো স্বাগত। আসুন সবাই মিলে ইস্টবেঙ্গল ক্লাবের জয়গান করি, জয়ধ্বনি করি, জয়গান করি। ভিডিওতে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বৃহত্তর ইস্টবেঙ্গল পরিবারে যোগদান করার সাদর আমন্ত্রণ। আমার থাম্বনেইলে দেখেছেন কয়েক বছর আগে যুব ভারতী ক্রীড়াঙ্গনে একটি ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল সমর্থকদের আনা একটি বিশাল বড় টিফো বলা হয় ওগুলোকে। সেখানে একটা কথা লেখা ছিল যে কি লেখা ছিল সেটা আমি বলবো না, লেখাটা তো স্পষ্ট দেখাই যাচ্ছে। হঠাৎ করে এই টিফোটাকে আজ কেন থাম্বনেইলে জায়গা দিলাম বা তার কথা উল্লেখ করলাম সেটা আশা করি সচেতন ইস্টবেঙ্গল সমর্থকরা অবশ্যই বুঝতে পারছেন। সব প্রতিবাদী যে সরব হতে হবে, কিছু প্রতিবাদ নীরবেই থাকুক। শুরু করব যে রীতিমতো চোট আঘাতের কবলে জর্জরিত ইস্টবেঙ্গল শিবির। আমরা দেখেছি নন্দকুমার, ক্লেটন সিলভা তো অনুশীলনেই আসছেন না। তার চোটের অবস্থা এই মুহূর্তে এমন একটা পর্যায়ে যে আগামী দুটো ম্যাচে হয়তো, বিশেষ করে ডার্বি ম্যাচে তাকে পাওয়া যাবে কিনা সেটা নিয়ে রীতিমতো কিন্তু সন্দেহ আছে। তবে নন্দকুমার যেভাবে তার চোট দ্রুত সারছে তাতে তাকে ডার্বি ম্যাচে পাওয়া যাওয়ার একটা সম্ভাবনা আছে। আবার তিনি বলছেন যে একেবারে এফসি কাপের ম্যাচ থেকেই তিনি শুরু করবেন। অর্থাৎ বোঝা যাচ্ছে দলের দুটো গুরুত্বপূর্ণ ফুটবলার চোটাঘাতের কবলে রয়েছেন। একই সঙ্গে নতুন করে সে তালিকায় নাম উঠল মাদিও তালালের। গতকালের অনুশীলনে তিনি খোঁড়াতে মাঠ ছেড়েছেন। যদিও ক্লাব সূত্রে জানা যাচ্ছে যে তার চোট গুরুতর নয়, তবে পরীক্ষা নিরীক্ষা শেষেই তার চোটের অবস্থা কি সে সম্পর্কে স্পষ্টভাবে একটা ধারণা তৈরি হবে। ঠিক এরকম কথা বলার সময় বলবো, আগামী 7 তারিখ বুধবার ইস্টবেঙ্গল ক্লাব মুখোমুখি হচ্ছে ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে, যারা কিনা গতকাল 2-0 গোলে একটা জয় পেয়ে গেছে। যার ফলে এই গ্রুপের অবস্থাটা এই মুহূর্তে এমন একটা পর্যায়ে যে ডাউনটাউন হিরোকে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবকে হারাতে হবে। তা না হলে কিন্তু নকআউট পর্বে যাওয়ার বিষয়টা একটু কঠিন হলেও হতে পারে। এরপর চলে আসবে বন্ধু এই মুহূর্তে ভারতীয় ফুটবলের সব থেকে বিতর্কিত যে বিষয়টা। শীর্ষকর্তা বলেছেন যে এটা দিল্লি এবং মোহনবাগানের বিষয়, এবং আদৌ যদি ইস্টবেঙ্গলের কোনো বিষয় হয়ে থাকে যথাসময় যথা জায়গায় সে বিষয়ে মন্তব্য করা হবে। এখনো পর্যন্ত ইস্টবেঙ্গলের পক্ষ থেকে অফিসিয়ালি এই বিষয়ে কোন রকম বিবৃতি প্রকাশ পায়নি। তবে দিল্লি এফসির কর্ণধার রঞ্জিত বাজাজ কিন্তু সমাজ মাধ্যমে জানাচ্ছেন যে মোহনবাগান আনোয়ার আলীকে এনওসি দিতে প্রস্তুত। অপরদিকে মোহনবাগান 3টে শর্ত রেখেছে ফেডারেশনের কাছে। প্রসঙ্গত বলি, আপনারা জানেন যে ফেডারেশন কিন্তু গতকাল কোন রকম সিদ্ধান্ত নিতে পারেনি, হয়তো নেওয়া সম্ভব নয়। ফেডারেশন উভয় পক্ষের বক্তব্য শুনেছে, কিন্তু বক্তব্য শুনেই এরকম একটা স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত জানানোটা রীতিমতো কঠিন। ফেডারেশনকে হয়তো তার গঠনতন্ত্র দেখতে হবে। সব মিলিয়ে আনোয়ার আলীর বিষয়টা কিন্তু বেশ কিছুদিন যে ঝুলে থাকবে। মোহনবাগানের কি বক্তব্য? মোহনবাগানের বক্তব্য হচ্ছে ক্ষতিপূরণ বাবদ 20 কোটি টাকা দিতে হবে। একই সঙ্গে দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গল ক্লাবকে ট্রান্সফার ব্যানের আওতায় আনতে হবে। তৃতীয় সেটা হচ্ছে যে ফেডারেশনকে দেখতে হবে যে আনোয়ার আলী আদৌ চুক্তিভঙ্গ করেছে কিনা। আনোয়ার আলী তার আইনজীবী নিয়ে গিয়েছিলেন, তার বক্তব্য তিনি স্পষ্ট করেছেন। মোটের ওপর ফিফা নিয়মটাকেই তিনি গুরুত্ব দিচ্ছেন, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শেষ পর্যন্ত ফেডারেশন কিছুদিন সময় নিয়েছেন, 2-3 দিন, তাদের মতন করে একটা সিদ্ধান্ত অতি অবশ্যই জানাবে। তবে রঞ্জিত বাজাজ কোন সূত্রে মোহনবাগান এনওসি দিয়ে দিতে রাজি আছে এই কথাটা বলছেন, এই কথার কি ভিত্তি সে সম্পর্কে কিন্তু কোন রকম প্রামাণ্য সত্যতা কিন্তু এখন আমাদের সামনে আসেনি। সব মিলিয়ে এ বিষয়ে ইস্টবেঙ্গল ক্লাবের কি বক্তব্য সেটাও স্পষ্ট নয়। হয়তো ইস্টবেঙ্গল পুরো পরিস্থিতির ওপর এই মুহূর্তে নজর রাখছে। সময় মতো বা ফেডারেশনের সিদ্ধান্ত প্রকাশ পেলে যদি সেই সিদ্ধান্ত কোনোভাবে ইস্টবেঙ্গলের কোন রকম স্বার্থকে লঙ্ঘন করে, তখন হয়তো ইস্টবেঙ্গল এই বিষয়ে সক্রিয় হয়ে উঠবে। আপাতত তারা ধীরে চলো নীতি নিয়েছে, পরিস্থিতির ওপর তারা নজর রাখছে। পরিস্থিতির গতি প্রবাহ শেষে তারা তাদের মতামত স্পষ্ট করবে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বলা যায় যে ডুরান্ড কাপ শুরু হয়ে গিয়েছে। রক্ষণভাগের বেহাল অবস্থা মেরামত করতে হবে।
তার কারণ এবারের ইস্টবেঙ্গল দলটার দিকে যদি আমরা তাকাই সুস্পষ্টভাবে দেখতে পারব দলটা রীতিমতো একটা ব্যালেন্সড দল তৈরি হলেও রক্ষণভাগ সেটা সেন্ট্রাল ডিফেন্স থেকে শুরু করে দুটো সাইড ব্যাকের অবস্থা, বিশেষ করে বিকল্প ফুটবলারের কিন্তু ভীষণ রকমভাবে অভাব। বিদেশি ফুটবলার হেক্টর ইউস্তে এসেছেন ক্লাবে ষষ্ঠ বিদেশি হিসেবে, তিনি খুব দ্রুত যোগদান করবেন। আছেন গত মরশুমের ভালো ফুটবল খেলা হিজাজি মাহের, যদিও প্রথম ম্যাচে তাকে প্রত্যাশিত ফর্মে দেখা যায়নি। আশা করা যায় মরশুমের প্রথম ম্যাচ তিনি খুব দ্রুতই নিজেকে পুরনো ছন্দে ফিরিয়ে আনতে পারবেন। তারপরে কিন্তু সবথেকে বড় জিজ্ঞাসার চিহ্ন থাকে রক্ষণভাগের দুটো প্রান্ত, যেখানে মোহাম্মদ রাকিব এবং নিশু কুমারের সে অর্থে কোনো বিকল্প কিছু নেই। যে দুজন রাইট ব্যাক এবং লেফট ব্যাক অতীতের ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তনী সার্থক গোলি, যিনি ধারাবাহিকভাবে কলকাতা লিগে খেলছেন, হীরা মণ্ডল বিক্ষিপ্তভাবে খেলছেন, এরা ভালো পারফরমেন্সের মাধ্যমে সুপার লিগের দলে জায়গা করে নেওয়ার একটা সুযোগ এখনো রয়েছে, কিন্তু এদেরকে দিয়ে দুধের স্বাদ ঘোলে মিটবে কিনা সেরকম প্রশ্নচিহ্ন রয়েছে। সব মিলিয়ে খুব দ্রুত প্রথম কোটাল গোছে, যাকে নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব রীতিমতো মরিয়া, তার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই চেষ্টাটা সফল হওয়াটা ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে কিন্তু খুব দরকারি। তার কারণ এই মুহূর্তে ভারতীয় ফুটবল বাজারে সে অর্থে সেরকম সেন্ট্রাল ডিফেন্ডার একই সঙ্গে যিনি রাইট ব্যাক পজিশনে খেলাটা চালিয়ে দিতে পারেন এমন কিন্তু খেলোয়াড়ের দেখা মিলছে না। দুজন ভারতীয় ফুটবলার নাওরেম এবং ভিগনেসের সাথে ইস্টবেঙ্গল ক্লাবের কথাবার্তা চলছে, তাদের মধ্য থেকে কোনো একজন ইস্টবেঙ্গল ক্লাবে যোগদান করবেন, এটা প্রায় সুনিশ্চিত বলা চলে। তবে সেই বিষয়টা সম্পর্কেও কিন্তু এখনই পর্যন্ত স্পষ্টভাবে কোনো ঘোষণা ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে করা হয়নি। আর একটু সময় লাগবে বিষয়টাকে নিয়ে একটা ধারণা দিতে। সব মিলিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের দল গঠন প্রক্রিয়া এখনো অব্যাহত, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।